আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। তো ভাইয়াপুরা, আমরা আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়ন ক্লাস 2 আমরা শুরু করতে যাচ্ছি। তো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে ভাইয়াপুরা, তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবা এবং যতটুকু দেওয়া আমার তোমার আজকে কভার করে দেওয়া সম্ভব তোমাদের মেইন বইটা এক্সাক্ট হাজিরি স্যারের বইটা এমসিকিউর জন্য সিকিউর জন্য তো সুন্দরভাবে ভাইয়া সুন্দরভাবে তোমাদের কভার করে দেবে। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কভার করে নিবা। আর কথা হচ্ছে যে ক্লাস 1 যারা দেখে নাও নাই সুন্দরভাবে আমাদের তোমার কি আমাদের যারা পার্সোনাল ব্যাচে তোমরা আসো তারা ওয়েবসাইটে তো তোমার কি সুন্দরভাবে পেয়ে যাবা, ঠিক আছে না? ওয়েবসাইটে আমাদের সুন্দরভাবে ক্লাসগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আর যারা তোমরা কি মানে ইউটিউব থেকে দেখতেছো বা ফেসবুক থেকে দেখতেছো তারা সুন্দরভাবে তোমরা কি মানে ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে যে ওখানে প্লে লিস্ট আকারে আমি সাজাই দিছি, তো ওখান থেকে দেখলে হয়ে যাবে। তো ওভারঅল আজকে আমরা তোমার কি মানে তোমার তোমার ইয়া মানে শুরু করতে যাচ্ছি, সেকেন্ড ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? ক্লাস নং 2 পরিমাণগত রসায়নের। তো তোমাকে প্রত্যেকে আবারও স্বাগতম। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বইটা নিবা, হাতে নিবা এবং নোট ডাউন করে দিবা। ওভারঅল আমরা মেডিকেল, তোমার ডেন্টাল, তার ভার্সিটি এবং মেন এক্সামের জন্য কতটুকু আসতে পারে ততটুকু ইফেক্টিভভাবে আমি ক্লাসটা শেষ করে দেবো। তো তোমরা সুন্দরভাবে ক্লাসটা করে নিবা, ঠিক আছে? তো আমরা বকবক না করে আমরা কী করবো, আমরা টাইম ওয়েস্ট করবো না, আমরা টাইমটা ইউজ শুরু করবো এবং মেন টপিকে আমরা চলে যাব। তো তোমার কি মানে ওই তোমার কি ওই প্রথম ক্লাসে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করছিলাম, তোমার মোলারিটি নর্মালিটি সম্পর্কে আলোচনা করছিলাম, ঠিক আছে? আজকে আমরা তোমার কি আজকে আমরা এইখান থেকে আমরা শুরু করবো, অর্থাৎ তোমার কি এই যে তোমার এই পয়েন্টটা থেকে শুরু করবো, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? অর্থাৎ মূল ভগ্নাংশ এখান থেকে, অর্থাৎ এই পয়েন্টটা থেকে আমরা আজকে আলোচনা করবো তোমার মেইনলি, ঠিক আছে? তো ভাই আমার শুরু করতে যাচ্ছে। তো দ্রবণের মোলারিটি ও শতকরার হারের পারস্পরিক রূপান্তর আমরা শেষ করে দেবো। জাস্ট তোমাকে এই পয়েন্টটা তোমার কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে তুমি কি দিবা, রিডিং দিবা, ঠিক আছে না? গো ফর রিডিং দিলে তোমার চলে হয়ে যাবে। তারপর এই তোমার এমসিকিউ তোমার আছে কি ইনফিনিটি টেস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এবং তোমার আছে কি মেইন পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এগুলো আমরা সলভ করবো। তারপর চলে আসি এখানে কি বলছে, এখানে আমরা কিছুই পড়বো না, বেস্টটা আমরা স্কিপ করে চলে যাবো। তারপর এগুলো আসে না নর্মালিভাবে, এগুলো তোমার দেখো এই তোমার এই এদের সমাধানটা এই নর্মালিভাবে তোমার এই কোশ্চেনটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসে। তো এটা তুমি সুন্দরভাবে দেখে নিবা। হ্যাঁ, আমি দেখা দিচ্ছি যে এই কোশ্চেনটা পুরোটাই তুমি মুখস্থ করে নিবা, একদম টনটা মুখস্থ করে নিবা। আবার মেডিকেল জেলে তোমার রিপিট আসে, ওগুলাই তোমার বারবার এগুলাই দিয়ে দেয়। তো এই টাইপটা সুন্দরভাবে তোমরা মুখস্থ করে নিবা, এই পুরা ইয়াটা যেটা মেডিকেলের জন্য একদম একদম ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে তুমি আন্ডারলাইন করে নিবা। এবং মেডিকেলের জন্য তোমার কি তোমার বেসিক্যালি কোন কোন ম্যাথগুলো আসে তো সুন্দরভাবে আমি তোমার একটা ক্লাসের মধ্যে আমি সাজিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? যারা মেডিকেল ক্যান্ডিডেট আসো তাদের জন্য সুন্দরভাবে আমি তোমাদের সাজিয়ে দেবো, সিকিউ সব ক্লাস নিয়ে দেবো। আগে সিলেবাসটা তোমাদের কভার করে দিই, তারপর দেন আমরা ওই তোমার একদম চমৎকার একটা ক্লাস নিয়ে আমি হাজির তোমাদের হয়ে যাচ্ছি, ঠিক আছে? এবং সারপ্রাইজ দিতে যাচ্ছি। তো সুন্দরভাবে আমি আগে ক্লাস তোমাদের সিলেবাসটাকে শেষ করে দিই। তো আমরা এখানে তোমার দ্রবণের মোলারিটি পিপিএম এককে রূপান্তর হতে পারে। তো আমরা তোমার ওই পার্টে আমরা দেখছিলাম যে পিপিএম, তারপর পিপিবি সম্পর্কে আলোচনা করছিলাম, তাহলে এমভি সম্পর্কে আলোচনা করছিলাম, ঠিক আছে না? যে পিপিএম 10⁶কে বোঝায়, বিপিকে 10⁹কে বোঝায়। আর এটা হচ্ছে তোমার কি পিপিএম ফুল ফর্ম হচ্ছে পার্ট পার মিলিয়ন। আর পিপিএমভি যদি থাকে তাহলে পার্ট পার মিলিয়ন তো অবশ্যই আসবে, অফ ভলিউম আসবে, ঠিক আছে না? ভি ফর ভলিউম। আর পিপিবি মানে হচ্ছে পার্ট পার বিলিয়ন এবং পিপিএম মানে হচ্ছে পার্ট পার মিলিয়ন। এগুলো আমরা আগে জানছিলাম, ঠিক আছে না? এটা বেসিক্যালি তোমার এক ধরনের ম্যাথ। তো যখন আমরা ম্যাথ সলিউশন করবো এমসিকিউ আকারে তখন সব তোমাদের ভাইয়া একদম ক্লিয়ার করে দেবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এতটুকু পড়ে নেব যে দ্রবণের মোলারিটি হলো প্রতি লিটার দ্রব্যের মোল সংখ্যা। অপরদিকে পিপিএম এককে দ্রব্যের গ্রাম পারমাণবিক ভরকে এর দ্রবণের আয়তন 10 লক্ষ অর্থাৎ 10⁻6 এর অংশরূপে প্রকাশ করা হয়, যেটা আমরা একটু আগে পড়লাম। ভাই একটু আগে পড়ে দিল যে পিপিএম এর মানে হচ্ছে 10⁻6 আর পিপিবি মানে তোমার কি হবে, 10⁹ হবে, ঠিক আছে? এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম। যদি পারো তাহলে এই যে তোমার এই কনসেপ্টটা তুমি সুন্দরভাবে ক্লিয়ার করে নিবা, কেননা এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একটু ইম্পর্টেন্ট, তোমার বেসিক্যালি ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। সুন্দরভাবে এটা মুখস্থ করে নিবা। আর এটা তো ইনফিনিটি টেস্টটা ইম্পর্টেন্ট তোমার বোর্ড কোশ্চেনের জন্য, ঠিক আছে না? এগুলো বোর্ড কোশ্চেন আমি ধরে পড়ে দেবো, সমস্যা নাই। জাস্ট খালি তোমাদের অধ্যায়টা আগে শেষ করে দিই ধরে যে মোলারিটি হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রব্যের মোল সংখ্যা। এমনিতে পড়ে নিবা যে তোমার কি পিপিএম হলো প্রতি লিটার দ্রব্যের মিলিগ্রাম এককে প্রকাশ করা হয়। দেখায় নিবা যে দ্রবণের মোলার ঘনমাত্রা পিপিএম এককে রূপান্তরের সহজ পদ্ধতি হলো প্রতি লিটার দ্রবণে থাকা দ্রব্যের মোট গ্রাম পরিমাণকে মিলিগ্রাম রূপান্তর করা হয়, একে পিপিএম বলা হয়। এটাকে জাস্ট আমরা এই পার্টটা সুন্দরভাবে রিং দিলে হয়ে যাবে। তারপর দ্রবণের মোলারিটি জানা থাকলে তখন ওই মোল সংখ্যা কে দ্রব্যের গ্রামাণবিক ভর ও 1000 দিয়ে গুণ করলে প্রাপ্ত মিলিগ্রাম এককে একটি
ppm এককের সংখ্যা মান পাওয়া যাবে। এক্ষেত্রে মিলিমোলারিটি জানা থাকা তোমার প্রশ্নে দেওয়া দ্রবণের আয়তন কোনো ভূমিকা নেই। জাস্ট এটা গো ফর রিডিং। তুমি তোমার নিজ দায়িত্বে ভাইয়া বোরা সুন্দর ভাই কি দিবা, রিডিং দিয়ে দিবা। এই দিবা তো অবশ্যই দিবা কিন্তু রিডিং, ঠিক আছে? ভাইয়ের কথা শোনো। তারপর চলে আসো, এগুলো আমরা তোমার কি ম্যাথের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তারপর এগুলো আমরা স্কিপ করবো। মেনলি আমরা যখন ম্যাথ ক্লাস সলিউশন করে দেবো, ভাইয়া সুন্দরভাবে যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমার টপিক ওয়াইজ ম্যাথ সলিউশন করে দেবে, তখন ভাইয়া সুন্দরভাবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে, ডোন্ট ওয়ারি। তারপর এখানে আমাদের কিছু করবো না, আমরা এগুলো পড়বো না। এই যে তোমার এগুলো ম্যাথ, ঠিক আছে না, এগুলো আমরা সলভ করবো, সমস্যা নাই। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিক তোমার কি দেওয়া আছে? নেক্সট টপিক দেওয়া আছে তোমার কি দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ দেওয়া আছে। তো এই যে তোমার এখান থেকে তোমার এই সূত্রটা তোমার ওভারঅল চলে আসছিল। মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 থেকে 2021 সালে চলে এসেছিল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা 2021 থেকে 22-এ চলে এসেছিল। তাহলে দেখো কতটা ইম্পর্টেন্ট এই সূত্র অনুযায়ী তোমাদের ম্যাথ আসে। তো এই সূত্রটা টন মুখস্থ করে দিবা, ঠিক আছে? তারপর এখান থেকে তোমার বেসিক্যালি কিছু মুখস্থ করতে হবে না, এটা তোমার বোর্ড কোশ্চেন চলে আসছিল। তো এই বোর্ড কোশ্চেনগুলো আমরা SW করে নেবো, ঠিক আছে না? যতগুলো বোর্ড কোশ্চেন আছে ভাইয়া সুন্দরভাবে তোমাদের মেইন তোমার যখন ম্যাথ ক্লাস তোমাদের স্টার্ট করবো, তখনই তোমার মানে গ্রাজুয়ালিভাবে আমি তোমাদের টপিকটা শেষ করে দেবো, ঠিক আছে? তারপর চলে আসো, এখান থেকে আমরা কিছু পড়বো না, কিছুই পড়বো না, কিছু পড়বো না। এগুলো জাস্ট খালি স্কিপ করবা, ঠিক আছে? এগুলো না আসে তোমার ভর্তি পরীক্ষায়, না আসে তোমার মেন পরীক্ষায়। তো সুন্দরভাবে আমরা কি করবো, রিডিং দিয়ে দেবো। তো প্রশমন বিক্রিয়া কাকে বলে আমাদের পড়তে হবে। অতটা জরুরি না, কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? যে বিক্রিয়ায় তুল্য মোল পরিমাণ অ্যাসিড তুল্য মোল পরিমাণ ক্ষারের সাথে বিক্রিয়া করে একটি উভধর্মীয় বিনষ্ট করে নিরপেক্ষ এবং প্রশমন যৌগ লবণ এবং পানি উৎপাদন করে, তাকে বলা হয় অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বলা হয়। জাস্ট গো ফর রিডিং, তুমি নিজ দায়িত্বে রিডিং দিবা। এক্ষেত্রে দ্রবণের অ্যাসিড প্রদত্ত হাইড্রোজেন আয়ন ও ক্ষার প্রদত্ত হাইড্রোক্সিল আয়ন এর মধ্যে প্রকৃতপক্ষে পানির অণু তোমার থেকে H2O সৃষ্টি হয়। অণু আয়নগুলো দ্রবণে অবরুদ্ধ থাকে, যাকে বলা হয় দর্শক আয়ন বলা হয়। অর্থাৎ আমরা 19-এ আগেই পড়ছিলাম যে তোমার দর্শক আয়ন কাকে বলে, অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়া করে তোমার যে যৌগগুলো তোমার মানে বিক্রিয়কেও ওই একই পরিমাণে থাকে, উৎপাদেও একই পরিমাণ থাকে, কোনো পরিবর্তন হয় না, সেগুলোকে বলা হয় দর্শক আয়ন বলা হয়, ঠিক আছে না? তো দর্শক আয়ন এতটুকু আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম। অর্থাৎ যে দর্শক মানে তোমার কি, যে আমরা যদি একটা খেলার মাঠ আমরা পর্যবেক্ষণ করে থাকি, তো তোমার খেলোয়াড়রা মেনলি খেলতেছে, আমরা দর্শক হিসেবে সেটা দেখতেছি। তেমনইভাবে তোমার এমন যৌগ আছে যে তোমার বিক্রিয়া এবং উৎপাদে বিক্রিয়া করে না, এগুলোকে বলা হয় তোমার কি দর্শক আয়ন বা দর্শক যৌগ বিক্রিয়া বলা হয়। তো এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর নেক্সট পয়েন্টে চলে আসো। নেক্সট পয়েন্ট তোমার এখানে কি বলছে? নেক্সট পয়েন্টে এখান থেকে এতটুকু কিছু পড়তে হবে না, জাস্ট এটা আমরা কি করবো, জাস্ট এটা আমরা সুন্দরভাবে নিজ দায়িত্বে আমরা কি দেবো, ভাইয়ের সঙ্গে রিডিং দিয়ে দেবো, ঠিক আছে না? ভাইয়ের সঙ্গে চলো আমরা রিডিং দিয়ে দিই। এখান থেকে কি পড়তে হবে, যে জেনে নাও ওদের অ্যাসিড ক্ষারে প্রশমন বিক্রিয়া মূল কথা কি পড়তে হবে, যে প্রশমন বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণ হতে মোল অনুপাতের অ্যাসিড এবং ক্ষারকে প্রশমিত করে। ভালো কথা, রিডিং। তারপরে অ্যাসিডের সৃষ্টি মোল সংখ্যা হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা জানা হয়। তাহলে আমরা জানছিলাম যে তোমার কি এন এর সাথে তোমার সম্পর্কযুক্ত আছে বড় এন বাই তোমার ছোট এন এ কে দেওয়া তোমার কি এন এর কে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়, যার মানটা হচ্ছে 6.022 × 10⁻23। এতটা দ্বারা গুণ করলে অ্যাসিড দ্রবণের মোট হাইড্রোজেন আয়নের সংখ্যা বের করতে হবে। তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়ির নাম ভুলে যাও কিছু, ঠিক আছে, কিন্তু এই সংখ্যাটা ভোলা যাবে না, এটা অনেক ইম্পর্টেন্ট। তো প্রিয় ভাইয়াপুরা, সুন্দরভাবে আমরা কি করবো, এতটুকু আমরা কভার করে নেবো, ঠিক আছে না? ও আমার মুমিন বান্দাবান্দিরা, তোমরা সুন্দরভাবে এই সংখ্যাটা মুখস্থ করে নিবা, ঠিক আছে? তো সোডিয়াম তোমার এখানে বলছে যে তোমার কি অ্যাভোগাড্রোর সংখ্যাটা সুন্দরভাবে আমাদের মুখস্থ করতে হবে, যে তোমার কি তোমার অ্যামোনিয়া তো না, তোমার অ্যাভোগাড্রোর সংখ্যাটা তো Na দ্বারা প্রকাশ করা হয়, যেটা মান হচ্ছে 6.022 × 10⁻23, ঠিক আছে? তো আমরা পরে ওয়াশ করবো, আগে আমরা পড়াটা কমপ্লিট করি নিই, ঠিক আছে? তারপর এখানে বলছে ক্ষারের তোমার মোল সংখ্যা হতে সৃষ্টি হাইড্রোক্সাইল আয়নের মোট সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা তোমার কি দ্বারা গুণ করলে তোমার কি ক্ষার দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা বের করতে হয়। তো জাস্ট 5টা মিনিট আমাকে ব্রেক দাও, 5টা মিনিট পর আমি জাস্ট তোমাদের মাঝে আবার চলে আসতেছি, 5টা মিনিট জাস্ট ব্রেক দাও, ঠিক আছে? তো আমরা এখনই অল্প একটু পর আমরা সার্টেন পয়েন্টে তোমাদের কাছে চলে আসবো, এসে আমরা ক্লাসটা সম্পূর্ণ করবো, ঠিক আছে? তো ভাইয়াকে 5টা মিনিট তোমার ব্রেক দাও, ভাইয়া সুন্দরভাবে অল্প একটু পর তোমাদের আসে ক্লাসটা তোমার শেষ করবো, ঠিক আছে? তো জাস্ট 5টা মিনিট আমরা ব্রেক নিই।
তো ভাইয়াপুরা অনেক অনেক দুঃখিত, একটা ইমার্জেন্সি কাজের জন্য আমার একটু লেট হইলো, ঠিক আছে। তো আমরা রাগ করবো না, সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নেবো, ঠিক আছে। তো আমরা টপিকে চলে যাই। আমরা এতটুকু পড়ছিলাম যে তোমার এই পার্টটা রিডিং দিয়েছিলাম, ঠিক আছে না, এই পার্টটা রিডিং দিয়ে দিয়েছিলাম। এখন আমরা পড়বো যে তোমার সবল অ্যাসিড বলতে কি বোঝায়। তো সবল অ্যাসিড তোমার হচ্ছে কি তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সঙ্গে তারা প্রকাশ করা হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা হচ্ছে কি সবল অ্যাসিড, শেষ। এখান থেকে এতটুকু পড়ে নেবো। তারপর তোমার সবল ক্ষার কোনটা হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, শেষ। এবং তোমার টাইট্রেশন প্রশমন বিন্দুতে তোমার পিএস হচ্ছে কি মানে তোমার 7 হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু পড়ে নেবো যে এখান থেকে উদাহরণগুলো পড়ে নেবো। উদাহরণগুলো তোমার কি এমসিকিউর জন্য বেসিক্যালি তোমার চলে আসে, যে এমসিকিউতে এভাবে চলে আসবে যে সবল অ্যাসিড কোনটা, সবল ক্ষার কোনটা, এবং টাইট্রেশন প্রশমন বিন্দুতে তোমার পিএস এর মান কত থাকতে পারে। তো 7 থাকতে পারে। এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো, ঠিক আছে না। আমি অনেক অনেক দুঃখিত, একটু লেট হয়ে গেল, 5 মিনিটের সময় বলে অল্প একটু বেশি টাইম নিলাম, তো এর জন্য সরি। তো আমরা চলে আসবো, আমরা টপিকটা শেষ করে দেবো। তারপর এগুলো আমরা স্কিপ করবো, এগুলো আমরা পড়বো না, জাস্ট গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে। আমরা রিডিং দিলে হয়ে যাবে। তারপর নেক্সট টপিকে চলে আসো। নেক্সট টপিক এখানে কি দেওয়া আছে, এখানে আমরা এতটুকু সম্পর্কে জানবো যে তোমার দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের টাইট্রেশন উপযুক্ত নির্দেশক হলো কোনটি। এটা আমি এমসিকিউর জন্য জানবো। এমসিকিউর জন্য তোমার নেক্সট টপিকে জানলেই হয়ে যাবে। তারপর এখানে বলছে তোমার কি সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার বলতে কি বলছে, বলতে কেএন, অর্থাৎ কেএন এর মান তোমার 1.0 অর্থাৎ ইনটু 10 তোমার 14 কে বোঝানো হয়, ঠিক আছে। তো এই টপিকটা আমরা সুন্দরভাবে কভার করে দেবো, শেষ। তারপর এখানে বলছে যে প্রশমন বিন্দু দুর্বলটি তোমার পিএস এর মান কত হতে পারে, 7 হতে পারে। তো এই 7টা সুন্দরভাবে তুমি কভার করে নিবা। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না। এখান থেকে তোমার দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কি 15 থেকে 16 সালে চলে আসছিল। তো এটা আমরা পড়বো যে তোমার যে কোনো নির্দেশকের জন্য কার্যকর হয়, অর্থাৎ কোন নির্দেশকের জন্য কার্যকর হতে পারে। পিএস এর মান তোমার কি 4 থেকে তোমার কি 10 হতে পারে। তো তোমার পিএস এর মান আমরা নর্মালভাবে জানি যে 0 থেকে তোমার 14 পর্যন্ত থাকতে পারে। তো এখানে বলছে তোমার যে কোনো নির্দেশনের জন্য কার্যকর পিএস এর মানটা কত হতে পারে, 10 তোমার 4 থেকে 10 এই স্কেলের মধ্যে থাকতে পারে। তো এটা তোমার সুন্দরভাবে মুখস্থ করবা, ইনফিনিটি এটা ইম্পর্টেন্ট। এভাবে কোশ্চেন চলে আসছিল। তো যখন ভাইয়াপুরে যখন আমরা অধ্যায়টা বেসিক্যালি আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট আমরা শেষ করে দিলাম, তখন ওই পয়েন্ট অনুযায়ী কোনগুলা তোমার ভার্সিটি কোশ্চেনেতে চলে আসছিল, কোনটা মেডিকেলের জন্য আসছিল, কোনটা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আসছিল, স্পেশালি তোমাদের হাবিব ভাই সুন্দরভাবে তোমাদের ধরে ধরে সলভ করে দেবে। তোমাদের কনফিউশন থাকবে না। জাস্ট খালি আমরা সিলেবাসটাকে শেষ করি, আমরা অধ্যায়টা শেষ করি সুন্দরভাবে, দেন আমি তোমাদের জন্য জাস্ট তোমাদের ডিমান্ডটা কি, তোমাদের ডিমান্ডিং সাবজেক্টটা কি, টপিকটা কি, জাস্ট ভাইয়াকে সুন্দরভাবে বলো, আমি সুন্দরভাবে তোমাদের জন্য আসি। তারপর চলে আসো যে এখানে বলছে দুর্বল অ্যাসিডের পানিতে তোমার আংশিক আয়নিত হয়। দুর্বল অ্যাসিড যেন তোমার অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড ও সবল সোডিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে প্রশমন বিক্রিয়া এই শ্রেণী বিক্রিয়া করতে পারে। জাস্ট গো ফর রিডিং দিলে তোমার হয়ে যাবে। তাহলে আমরা এই টপিকটা আমরা কি করবো, রিডিং দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে আমরা কিছু পড়বো না, জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। আমরা এই টপিকটা আমরা কি দেবো, সুন্দরভাবে আমরা রিডিং দিয়ে দেবো। তারপর এখানে কি বলছে, এখানে বলছে যে তোমার এগুলো পড়বো না, এগুলো নর্মালভাবে আসে না, ঠিক আছে না। এখানে বলছে প্রশমন বিন্দু তোমার পিএস তোমার 8.8 এ থাকে, ঠিক আছে না। তারপর নির্দেশকের ব্যবহারটা পড়তে হবে, এগুলো পড়বো না, আমরা রিডিং দিয়ে দেবো। তারপর এখানে বলছে দুর্বল অ্যাসিড সবল ক্ষারের টাইট্রেশন হঠাৎ বর্ণ পরিবর্তনে পিএস এর পরিসর হয় কত থেকে কতর মধ্যে থাকতে পারে, 8 থেকে 10 এর মধ্যে থাকতে পারে। তাহলে যদি দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার টাইট্রেশন যদি হঠাৎ বর্ণ পরিবর্তন হয়, তাহলে এর মানটা কত হতে পারে, 8 থেকে 10 হতে পারে। তাহলে এটা তুমি সুন্দরভাবে মুখস্থ করে নিবা এমসিকিউর জন্য, ঠিক আছে। তারপর এখানে বলছে তোমার ফেনোপ্যাথেলিন ও ব্লু থাইমল ব্লু ইত্যাদি নির্দেশক হিসেবে কাজ করতে পারে। তাহলে নির্দেশক হিসেবে কাজ করতে পারে কোন দুইটা, তোমার হচ্ছে কি ফেনোপ্যাথেলিন একটা হতে পারে এবং ব্লু ক্ষার তোমার থাইমাল ব্লু হতে পারে। এটা মেডিকেল তোমার হচ্ছে কি ভর্তি পরীক্ষার জন্য 17 থেকে 18 জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে।
আছে। তো আমরা এতটুকু আমরা কভার করে নেব, ঠিক আছে। তারপর চলে আসো, তারপর এখানে বলছে তোমার কি এখান থেকে এভাবে কোশ্চেন চলে আসছিল যে তোমার দেখো যে ফেনোপথেলিন এবং থাইমাল ব্লু এর তোমার কি মানে কি হিসেবে ব্যবহার করা হয়, তোমার নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখান থেকে এতটুকু পড়ে নেব। তারপর 3 নম্বর পয়েন্টটা বলছে যে তোমার সবল অ্যাসিড এবং তোমার কি সবল অ্যাসিড দুর্বল ক্ষার প্রশমন বিক্রিয়া প্রশমন বিন্দু। এখান থেকে আমরা কিছুই পড়বো না, জাস্ট এটা রিডিং দিয়ে দেবো। সবল অ্যাসিড দুর্বল ক্ষার, দুর্বল অ্যাসিড সবল ক্ষার, এগুলো নর্মালভাবে এমসিকিউতে আসে। তো যে এমসিকিউগুলো আসবে সুন্দরভাবে ওগুলো কভার করে নেব। এখানে বলছে নির্দেশকের ব্যবহার, নির্দেশক কী হিসেবে ব্যবহার করা হতে পারে, অর্থাৎ সবল অ্যাসিড তোমার দুর্বল ক্ষারের টাইট্রেশন আকর্ষণীয় বর্ণ পিএসএ মান কত হতে পারে, 4 থেকে 7 হতে পারে। এটা টনটনা মুখস্থ করে নিবা, একদম টনটনা মুখস্থ, ঠিক আছে না। তোমার যেন মুখ থেকে তোমার মুখে যেন এই তোমার ওয়ার্ডটা তোমার সবসময় থেকে যায় যে নির্দেশকের ব্যবহার হিসেবে সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে তোমার কি পিএসএ মানটা হবে 7.4 থেকে 7 হতে পারে। তো এটা একদম মুখস্থ করে নেব, ঠিক আছে। তাই এসব নির্দেশকের হঠাৎ বর্ণ পরিবর্তনের পরিসর এবং সীমার মধ্যে পরে, যেমন মিথাইল অরেঞ্জ এবং তোমার মিথাইল রেড ইত্যাদি তোমার কি টাইট্রেশন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ওই পার্টে আমরা পড়লাম যে তোমার কি এই পার্টে আমরা পড়লাম যে নির্দেশক হিসেবে কী ব্যবহার করা হয়। সেখানে তোমার কিসের ক্ষেত্রে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে ফেনোপথেলিন এবং থাইমাল ব্লুতে ব্যবহার করা হয়। অপরদিকে তোমার কি তোমার সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষার টাইট্রেশন হিসেবে ব্যবহার করা হয় মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। এটা ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তাহলে যেগুলো আমি তোমাদের দেখাই দিচ্ছি না কেন ভাইয়া, ওগুলো হচ্ছে তোমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করবা এবং বইটা দাগাই নিবা, ঠিক আছে। তারপর চলে আসো, এখান থেকে আমরা কিছুই পড়বো না, এখান থেকে পড়ার মতো কিছু নাই। হ্যাঁ, তা তোমার এখান থেকে এতটুকু পড়ে নিতে পারো যে তোমার দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের প্রশমন টাইট্রেশন কোনো নির্দেশক থাকতে পারে না। এটা ট্রু ফলসের জন্য আসতে পারে, বেসিক্যালি তোমার এডমিশনে ট্রু ফলসের জন্য আসতে পারে। এভাবে আসবে যে তোমার কি মানে এখানে আসবে যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের প্রশমন টাইট্রেশন কোনো নির্দেশক কার্যকর হয় কি হয় না, অবশ্যই হবে না। এটা ট্রু ফলসের জন্য আসতে পারে অথবা এমসিকিউর জন্য আসতে পারে। তাহলে এটা আমরা কি করবো, কভার করে নিব, ঠিক আছে। তারপর এটা থেকে আমরা কিছুই পড়বো না, এখান থেকে না আসে তোমার কি কোনো কিছুতে আসবে না। দেখো এটা তোমার কি বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড কোশ্চেন 2017 সালে আসছিল এবং তোমার কি রাজশাহী বোর্ড কোশ্চেন 2017 সালে আসছিল। তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। কিসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সিকিউতে তোমার কি কয়ের জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, কভার করে নেব যে অম্ল ক্ষারের টাইট্রেশন বেলায় উপযুক্ত নির্দেশক নির্বাচন অম্ল এবং ক্ষার উভয় প্রকৃতির উপর নির্ভর করে এবং কেন ব্যাখ্যা করো। তাহলে এমসিকিউতে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা এভাবে চলে আসবে যে নির্ভর করে কি না, ট্রু ফলসে আসবে। আর তোমার মেইন পরীক্ষায় ভাইয়া, তোমার মেইন পরীক্ষায় তোমার এভাবে কোশ্চেন আসবে যে তোমার অম্ল ক্ষারের টাইট্রেশনের বেলায় উপযুক্ত নির্দেশক নির্বাচন অম্ল এবং ক্ষার উভয় প্রকৃতির উপর নির্ভর করে কি না। দ্যাটস ইট। এখান থেকে এই দুইটা কোশ্চেন চলে আসবে। তারপর এখান থেকে আমরা কিছু পড়বো না, এখান থেকে এতটুকু পড়তে পারো যে দুর্বল অম্লটা কি, CH3COOS, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড বা সবল ক্ষার তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে টাইট্রেশন ঘটে থাকে। তাহলে সবল ক্ষার কোনগুলো হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তোমার কি তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা এমসিকিউর জন্য প্রযোজ্য। এবং দুর্বল অম্লগুলো কোন হতে পারে, উদাহরণগুলো কি, একটা তোমার CH3COOS এবং অক্সালিক অ্যাসিড হতে পারে। তাহলে এটা এমসিকিউর জন্য একদম টনটনা মুখস্থ করে নেব আমরা, ঠিক আছে। তুমি তোমার বাবা মার নাম ভুলে যাও, তুমি নিজের নামটাই ভুলে যাও, এটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু এগুলো ভোলা যাবে না। এগুলো তোমার পড়া মানে ফরজ, একদম তোমার মেইন এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমার এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এখান থেকে কি বলছে, এখান থেকে পড়তে হবে যে মুদ্র অম্ল এবং অ্যাসিড বা তীব্র ক্ষার দ্রবণের টাইট্রেশনের বেলা নির্দেশক রূপে ফেনোথেলিন ব্যবহৃত হয়। এখন কেন ব্যবহৃত হয়, এটা তুমি মেইন এক্সামে তুমি সিকিউর জন্য তুমি তোমার কি ক এবং খ নাম্বার জন্য পড়বা, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি এই কেনটা বাদ দিয়ে ফুলটা পড়ে নিবা। এটা তোমার সিকিউর জন্য কয়ের জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এখানে কভার করে নিবা, ঠিক আছে। এটা তোমার কি বোর্ড কোশ্চেন চলে আসছিল। তো যেগুলো বোর্ড কোশ্চেন চলে আসছিল সেগুলো আলাদাভাবে আমি তোমাদের ধরা পড়ে দেবো, সমস্যা নেই। মিথাইল অরেঞ্জ নির্দেশক বর্ণ প্রদর্শন করে পিএস এর রেঞ্জটা কত হতে পারে, 3.1 থেকে 4.4 হতে পারে। তো এটা এখান থেকে আমরা কি করবো, সুন্দরভাবে মুখস্থ করে নেবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো টন্টন আমরা মুখস্থ করে নেবো, ঠিক আছে। তারপর এখান থেকে কিছু পড়তে হবে না, এখান থেকে জাস্ট আমরা রিডিং পড়বো, আর DING রিডিং পড়লে তোমার হয়ে যাবে। তারপর এখানে কি বলছে, এই সূত্রটা তুমি মুখস্থ করে নিবা। যখন আমরা ম্যাথ করব, যখন তোমার ম্যাথ ক্লাস করবো না, যখন আমরা ম্যাথ ক্লাস করবো তখন সুন্দরভাবে আমরা ধরে পড়ে নেবো, ঠিক আছে। তো ম্যাথ ক্লাস যখন আমরা পড়ে নেবো তখন আমরা সুন্দরভাবে কভার করে নেবো, ঠিক আছে। অর্থাৎ সুন্দরভাবে আমরা কভার করলে হয়ে যাবে। তারপর চলে আসো, এটা আমরা ম্যাথ ক্লাসের জন্য চলে আসবো। তো আমরা এমসিকিউর জন্য এটা প্রযোজ্য হতে পারে। তো যেগুলো তোমার বোর্ড কোশ্চেনে যেগুলো আসছিল ওভারঅল, ওগুলো সুন্দরভাবে ম্যাথের জন্য আমরা সুন্দরভাবে পড়ে নেবো, ঠিক আছে। ভাইয়া সুন্দরভাবে তোমাদের কভার করে দেবে, সমস্যা নাই। তারপর আমরা স্কুল করে আমরা নিচে চলে আসি। নিচে তোমার কি বলছে, এখানে এতটুকুই, এখানে আর কিছু পড়ার দরকার নেই। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাবো। নেক্সট টপিক কি দেওয়া আছে এখানে, এগুলো রিডিং দিবা, আর DING রিডিং দিলে হয়ে যাবে, শেষ। তারপর এখান থেকে এই যে বোর্ড কোশ্চেন চলে আসছিল ম্যাথের ক্ষেত্রে আমি সুন্দরভাবে ধরে পড়াই দেবো তোমাদের। তো যখন ম্যাথ ক্লাস করবো তখন সুন্দরভাবে আমি
কভার করে দেবো। তারপর নেক্সট পয়েন্টে চলে আসো। নেক্সট পয়েন্ট এখানে কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে তোমার এখানে কি দেওয়া আছে ভাইয়া পুরা দেখো তো, এগুলো লাগে না, এগুলো আমরা পড়বো না। তারপর আমরা চলে আসলাম কি জারণ বিজারণে চলে আসলাম। তো জারণ বিক্রিয়া কাকে বলে, বিজারণ বিক্রিয়া কাকে বলে, এগুলো তোমরা জানোই যে পড়তে হবে, আমাদের রিডিং পড়তে হবে, কারণ বইটা আমাদের ধরে ধরে পড়তে হবে। যারা মেডিকেল ক্যান্ডিডেট, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, অংশগ্রহণ করবা, তাদের জন্য একদম মতে মেডিকেল মতে মেন বই তোমার মাস্ট পড়তে হবে। যে জারণ বিজন বিক্রিয়া ঘটে আয়নিক যৌগে সব ধরনের বিক্রিয়া এবং ব্যাটারিতে বিদ্যুৎ উৎপাদন করা বিক্রিয়া, ধাতু নিষ্কাশন বিক্রিয়া, অর্থাৎ দেহের কোষের শক্তি উৎপাদনকালে এরূপ আরও অনেক বিক্রিয়া রিডক্স বিক্রিয়া ঘটে থাকে। শেষ। জারণ বিজন বিক্রিয়াকে বলা হয় রিডক্স বিক্রিয়া বলা হয়, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর ঘটে থাকে। শেষ। তারপর বলছে বিজারক ইলেকট্রন ত্যাগ করে এবং জারক ইলেকট্রন গ্রহণ করে থাকে। তাহলে যেটা ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারণ। বিজারণের আর একটা নাম হচ্ছে কি তোমার জারক। ঠিক আছে, সরি আমি উল্টাটা বললাম, যেটা ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ, আর জারণের অপর নাম হচ্ছে বিজারক। আর যেটা ইলেকট্রন গ্রহণ করে থাকে তাদেরকে বলা হয় বিজারণ, আর বিজারণের অপর নাম হচ্ছে কি জারক। তাহলে এখান থেকে আমরা এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নেব। আয়নিক যৌগের ইলেকট্রন স্থানান্তর সম্পূর্ণভাবে ঘটলেও সমযোজী যৌগের যেমন হাইড্রোক্লোরিক অণুতে ইলেকট্রন স্থানান্তর আংশিকভাবে ঘটে থাকে। মূলত ইলেকট্রন স্থানান্তর বলতে বিক্রিয়ার একটি পরমাণু থেকে অপর বিক্রিয়কের পরমাণুতে ইলেকট্রন নিট স্থানান্তর বা ইলেকট্রন স্থানান্তর দিক হলো এক বিক্রিয়কের কম ইলেকট্রন আসক্তির পরমাণু থেকে অপর বিক্রিয়কের বেশি ইলেকট্রন আসক্তি পরমাণুর দিকে। অর্থাৎ এই তথ্যগুলো নিচে দুটি বিক্রিয়া বেলা সুস্পষ্ট হতে পারে। তো এইটুকু আমরা কি কভার করে নেব, যে তোমার কাকে বলে এবং তোমার সে কি বা জারককে তোমার সে কি বলা হয়, বিজারককে কি বলা হয়। বেসিক্যালি ওয়েদার খারাপ এবং বৃষ্টি হইতেছে, তো যদি কোনো আওয়াজ তোমাদের চলে আসে কানে বা তুমি যদি ক্লাসে শুনতে পারো তাহলে একটু মেনে নিবা, ঠিক আছে। কারণ আমি ওয়েদার খারাপ বৃষ্টির মধ্যে আমি ক্লাসটা তোমাদের শেষ করতেছি এবং কমপ্লিট করে দিচ্ছি, কেননা তোমাদের সময় নেই হাতে এবং ভাইয়েরও সময় নেই যথেষ্ট পরিমাণে তোমার সে কি মানে আমি তোমাদের কষ্ট করে ক্লাসগুলো শেষ করে দিচ্ছি। তো যদি নয়েজ পাও তাহলে একটু কষ্ট করে তোমার কি মানাই নিবা, ঠিক আছে না, কেননা ওয়েদার বাইরে বৃষ্টি হইতেছে প্রচণ্ড লেভেলে, তো অল্প একটু শব্দ হলে আমরা কি করব, মেনে নেব, ঠিক আছে, আমরা বিরক্ত হব না। তারপর নেক্সট পয়েন্ট আমরা চলে আসি। নেক্সট পয়েন্ট তোমার এখানে কি বলছে, অতটুকু পড়লাম যে এখানে বলছে তোমার জারণ অর্থ হলো ইলেকট্রন ত্যাগ বা বর্জন। আমরা আগেই পড়লাম যে লস হওয়া, ইলেকট্রন লস হওয়া, আর বিজন মানে কি ইলেকট্রন গ্রহণ করা বা অর্জন করা। এই দুইটা তুমি এমসিকিউর জন্য একদম মাস্ট পড়ে নিবা। যদি কেউ বলে যে জারণ বিক্রিয়া কাকে বলে, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় তোমার সে কি ইলেকট্রন ত্যাগ ঘটে তাকে বলা হয় জারণ বিক্রিয়া, এবং যে তোমার সে কি বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় তোমার সে কি বিজারণ বিক্রিয়া বলা হয়। জারণকে বলা হয় বিজারক। তাহলে এখান থেকে তুমি এটা যদি পারো তাহলে এটা তুমি এখানে নোট ডাউন করে নিবা যে জারণকে বলা হয় বিজারক আর এই বিজারণকে বলা হয় জারক। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তো জারণকে বলা হয় বিজারক আর বিজারণকে বলা হয় জারক, উল্টা নাম, ঠিক আছে। এই নাম দুইটা মুখস্থ করবা, তো তোমাদের কনফিউশন ভুগবা না, কনফিউশন তোমাদের লাগবেও না, ঠিক আছে। এগুলো আমরা বেসিক্যালি আমরা ম্যাথে দেখবো জারণ কীভাবে হতে পারে, বিজারণ হতে পারে, এখান থেকে তোমার পড়ার দরকার নেই, ঠিক আছে না। বিজারণের সংখ্যা আমরা 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 ক্লাসে দেখবো, ম্যাথে ক্লাসে দেখবো, ওখানে আমি তোমাদের সুন্দরভাবে বুঝাই দেবো, ঠিক আছে না। এই পয়েন্টটা মুখস্থ করে নেবা। মেডিকেল ভর্তি পরীক্ষা 17 থেকে 18 সালে চলে আসছিল যে তোমার সে কি তোমার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সাথে হ্যালোজেন যৌগগুলোর ক্ষমতা তোমার ক্রম নাম্বারটা তুমি সুন্দরভাবে মুখস্থ করে নিবা, যে আয়োডিনের পর ব্রোমিন, ব্রোমিনের পর ক্লোরিন, ক্লোরিনের পর ফ্লোরিন হতে পারে, ঠিক আছে। তো এটা আমরা মুখস্থ করে নেব। তারপর কয়েকটি জারক পদার্থের উদাহরণ, এটা তোমাকে মাস্ট পড়তে হবে, এটা তোমাকে মাস্ট পড়তে হবে, মেইন এক্সামের জন্য পড়তে হবে, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য পড়তে হবে, ঠিক আছে। তো আমরা পড়ে নিই যে তোমার গ্যাসীয় জারক পদার্থ কোনগুলো হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ওজোন, সালফার ডাইঅক্সাইড, তারপর তোমার নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, এটা আমরা মুখস্থ করবো, ঠিক আছে। তারপর তরল জারক কী হতে পারে, তরল ব্রোমিন হতে পারে, হাইড্রোজেন তোমার পারঅক্সাইড হতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে আছে কি H2O2, নাইট্রিক অ্যাসিড হতে পারে বা সালফারিক অ্যাসিড হতে পারে, এগুলো আমরা মুখস্থ করে নেব। কঠিন বিজারকগুলো কোনগুলো হতে পারে, আয়োডিন হতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমাইড হতে পারে, তারপর পটাশিয়াম ক্লোরো হতে পারে এবং ম্যাঙ্গানিজ ডাইক্লোরো হতে পারে এবং ফেরিক অ্যাসিড হতে পারে। তো এইগুলা তুমি সুন্দরভাবে টনটন মুখস্থ করবা, যে গ্যাসীয় তোমার জারকের উদাহরণগুলো এইগুলো, তারপর তোমার কি বলছে যে তরল জারকের উদাহরণগুলো কোনগুলো হতে পারে, এগুলো সুন্দরভাবে তুমি কি করবা, সুন্দরভাবে নিজ দায়িত্বে সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করবা, সুন্দরভাবে আন্ডারলাইন করে নেবা। এগুলো হচ্ছে কি একদম ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করা একদম ফরজ, ঠিক আছে না। তো আমি এখানে সুন্দরভাবে তোমাদের কি দিলাম, রিভিশন লিখে দিলাম। তো যে পার্টগুলো আমি সুন্দরভাবে তোমাদের ক্লাসে রিভিশন লিখে দেবো, ওগুলো মাস্ট তোমাকে দিনে একবার হলেও রিভিশন দিতে হবে। তারপর এই ক্রমটা মনে রাখবা, লিথিয়াম তোমার সাথে কি পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সেলজিয়াম, তাহলে এইটা ক্রমটা তোমাকে মুখস্থ করতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে। তারপর এটা পড়বো যে তোমার আমরা আগে পড়ে আসলাম তোমার সাথে কি মানে গ্যাসীয় জারক, তরল জারক এবং কঠিন জারক। এখন আমরা পড়বো যে তোমার সাথে কি গ্যাসীয় বিজারক এবং তোমার সাথে কি তরল বিজারক এবং তোমার সাথে কি কঠিন বিজারক। তো উদাহরণগুলো কি কি মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার সাথে চলে আসছিল, দেখছো ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট এই টপিকটা। তোমার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তোমার হাইড্রোজেন সালফাইড এবং সালফার ডাইঅক্সাইড, এগুলো মুখস্থ করবো যে এটা কিসের ক্ষেত্রে হতে পারে, এটা গ্যাসীয় ক্ষেত্রে হতে পারে। তারপর এখানে বলছে তরল বিজারকের পদার্থ কোনগুলো হতে পারে, নাইট্রিক অ্যাসিড হতে পারে, সালফিউরাস অ্যাসিড হতে পারে। তো সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে তোমার কি H2SO4 আর সালফিউরাস অ্যাসিডের সংকেত হচ্ছে কি H3SO3।
হাইড্রোব্রোমাইড অ্যাসিড হতে পারে এবং হাইড্রিওডিক তোমার হচ্ছে কি তোমার হাইড্রো আয়োডাইড হতে পারে। তো এগুলো সুন্দরভাবে কী করতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর তৃতীয় নাম্বারটা এখানে বলছে যে কঠিন বিজারক পদার্থ। তো কঠিন বিজারক পদার্থ তোমার এখানে কি হতে পারে, দেখো কঠিন বিজারক পদার্থ তোমার হবে তোমার তোমার কি হতে পারে, তোমার অধিকাংশ ধাতু হতে পারে, কার্বন হতে পারে, ফেরাস লবণ হতে পারে। তোমার ফেরাস লবণ বলতে দুইটাকে লবণ বোঝায়, একটা হচ্ছে FeSO4 আর একটা বলতে বোঝায় কি FeCl2 হতে পারে। তারপর কি স্টানাস ক্লোরাইড হতে পারে, SN তো Cl2 বেসিক্যালি তোমার সংকেতটা মুখস্থ করবা। তারপর হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড হতে পারে এবং অক্সালিক অ্যাসিড হতে পারে। তো সুন্দরভাবে আমরা এই টপিকগুলো সুন্দরভাবে মুখস্থ করবো। এগুলো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা এই টপিকগুলো সুন্দরভাবে আমরা কি করবো, মুখস্থ করে নেবো। এগুলো অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, পুরা সুন্দরভাবে মনোযোগ সহকারে ক্লাসটা করবা এবং সুন্দরভাবে এফেক্টিভভাবে কি করবা, ক্লাস করবা, ঠিক আছে। তো আমি ওয়েবসাইটে তোমাদের সাজাই দেবো, সমস্যা নেই। এই তোমার এক্সাম লিঙ্কগুলো সুন্দরভাবে ওয়েবসাইটে আমি সাজাই দেবো। ক্লাস শেষ করার পর তোমার সুন্দরভাবে আগে ক্লাসটা সুন্দরভাবে করে নিবা, দেন আবার রিভিশন দিবা। যদি আরও রিভিশন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে তুমি সুন্দরভাবে এই ক্লাসটা লিখে সুন্দরভাবে এক্সামটা ফেস করে সুন্দরভাবে এক্সামটা দিয়ে দিবা, ঠিক আছে। জেনে নাও এখানে কি বলছে, জেনে নাও, অবশ্যই পড়তে হবে যে কি বলছে। ইলেকট্রন বর্জন প্রক্রিয়াকে বলা হয় জারণ প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ বর্জনকে বলা হয় কি জারণ, আর গ্রহণকে বলা হয় বিজারণ। তো যে পদার্থ ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় কি বিজারক পদার্থ বলা হয়, আর যে পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। তো জারণের অপর নাম হচ্ছে বিজারক আর বিজারণের অপর নাম হচ্ছে জারক। এটা আমরা আগেই একটু শিখলাম, আরবার রিভিশন দিলাম। জারণ বিজন বিক্রিয়া একসাথে ঘটে, একটি ছাড়া অপরটি অসম্পূর্ণ। জারণ এবং বিজনকে বলা হয় রিডক্স বিক্রিয়া বলা হয়। রিডক্সের তোমার ইংলিশটা হচ্ছে REDOX, যাকে বলা হয় জারণ বিজন বিক্রিয়া বলা হয়। বিজারক নিজেই ইলেকট্রন জারকের উদ্দেশ্যে তখন ত্যাগ করবে এবং যখন জারক নিজেই বিজারকের স্পর্শে থাকবে। তারপর এখানে কি বলছে, তারপরে বলছে সমযোজী যৌগের ক্ষেত্রে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে জারণ বিজন ব্যাখ্যা করা যায় না। তারপর এক্ষেত্রে তোমার ইলেকট্রন চার্জ শিফট এর মাধ্যমে সংশ্লিষ্ট পরমাণুতে ইলেকট্রন আসক্তি কম বেশি অনুসারে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ দেখানো হয়। এর জন্য বর্তমানে জারণ বিজন বিক্রিয়া ও রিডক্স বিক্রিয়া নতুন নিয়ম জারণ সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করা যায়। জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে রিডিং দিলে হয়ে যাবে। আর এই যে তোমার এইগুলো আগে যে পড়লাম এগুলো সুন্দরভাবে তোমাকে দাগায় নিতে হবে, যে এগুলো অনেক ইম্পর্টেন্ট। যে জারণ ইলেকট্রন তোমার কি ইলেকট্রন ত্যাগ করাকে বলা হয় তোমার কি জারণ বলা হয়, এর অপর নাম হচ্ছে বিজারক। আর ইলেকট্রন গ্রহণ করার পক্ষকে বলা হয় বিজারণ, একে বলা হয় জারক পদার্থ বলা হয়, ঠিক আছে না। আর জারণ বিজন একই সাথে ঘটে তাইকে জারণ বিজন বিক্রিয়া বলা হয়, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। তো এখান থেকে এতটুকু পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা তোমার চলে আসলাম জারণ সংখ্যা এবং রিডক্স বিক্রিয়া চলে আসলাম। তো জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের ম্যাথ ক্লাসে সুন্দরভাবে কভার করে দেবো, এবং রিডক্স বিক্রিয়া তোমার কি এটা সুন্দরভাবে এখন আমরা এই টপিকে আমরা সুন্দরভাবে পড়ে নেব, ঠিক আছে। তো চলো আমরা কি টপিকের মধ্যে চলে যাই। এখানে বলছে বর্তমান রসায়নবিদরা জারণ সংখ্যা অর্থাৎ জারণ সংখ্যাকে ON নাম্বার দ্বারা প্রকাশ করা হয়। তো ON এর তোমার ফুল ফর্মটা হচ্ছে অক্সিডেশন অর্থাৎ অক্সিডেশন নাম্বার, অর্থাৎ অক্সিডেশন কি বলা হয়, অক্সিডেশন নাম্বার বলা হয়। তাহলে NUMBER, তাহলে ON এর তোমার ফুল ফর্মটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, যাকে বলা হয় জারণ সংখ্যা বলা হয়। এটা ইম্পর্টেন্ট। তোমার একটা যৌগ দিয়ে বলবে যে তোমার জারণ সংখ্যা কত হতে পারে। তো আমরা শিখবো, ম্যাথ ক্লাসে শিখবো কীভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। পরমাণু ইলেকট্রন চার্জ ত্যাগ করে এবং কোনো পরমাণু সেই ইলেকট্রন চার্জ গ্রহণ করে তা জানার সুনির্দিষ্ট নিয়ম তোমার কি করেছেন। যে পরমাণু যতটি ইলেকট্রন চার্জ পূর্ণ বা আংশিকভাবে ত্যাগ করে বা হারায় ততটি পূর্ণ ধনাত্মক চার্জ, যেমন কি +1 +2 +3 সেই পরমাণুতে ইলেকট্রন দেখা যায়। অপরদিকে যে পরমাণু ইলেকট্রন চার্জ গ্রহণ করে বা লাভ করে ততটি পূর্ণ ঋণাত্মক দেখায়। যদি কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে প্লাস দ্বারা শনাক্ত করা হয়, আর যদি কোনো মৌল তোমার কি ইলেকট্রন গ্রহণ করে তাহলে -1 দ্বারা শনাক্ত করা হয়। ধরো সোডিয়াম তোমার কি সোডিয়ামের পরমাণুর সংখ্যা হচ্ছে তোমার 11, সে যদি তোমার স্থিতিশীল অবস্থা হতে চায় তাহলে তাকে 10টা ইলেকট্রন তোমার কি 10টা ইলেকট্রন নিয়ে আসতে হবে। তো 11টা থেকে 10টা নিয়ে আসতে হলে কটা ইলেকট্রন বাদ দিতে হবে, একটা ইলেকট্রন বাদ দিতে হবে। তো সোডিয়ামকে দাঁড়াবে 1, তো তাকে তোমার কি ত্যাগ করতে হবে। আর ক্লোরিনের দিকে তোমার কি 17 থেকে 18টা সুস্থিতিশীলতা তোমার স্থান দখল করার জন্য তাকে একটা গ্রহণ করা দরকার ইলেকট্রন। তাই তোমার ক্লোরিনের তোমার কি তোমার ক্লোরিন আয়ন হবে Cl- হবে আর সোডিয়াম হবে প্লাস। তো এইভাবে তোমার যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে প্লাস হবে, আর যদি ইলেকট্রন তোমার গ্রহণ করে তাহলে মাইনাস হবে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। জারণ সংখ্যা কাকে বলে সিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট, সিকিউতে তোমার বেসিক্যালি তোমার ক নাম্বার কোশ্চেন জন্য ইম্পর্টেন্ট। ক নাম্বার তোমার বলে যায় যে জারণ সংখ্যা কাকে বলে। এটা সিকিউর জন্য আমরা কি করব, মুখস্থ করে নেব কয়ের জন্য। যে বিক্রিয়াকালে পরমাণু ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মূলে জারণ সংখ্যা বা জারণ অবস্থা বলা হয়। তাহলে এটা টনটনা মুখস্থ করে নেব। আমরা কি করবো, এটা সুন্দরভাবে আমরা টনটনা মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর এখানে বলছে সোডিয়াম আয়নের তোমার বেলায় সোডিয়ামের তোমার পরমাণুর জারণ সংখ্যা কত হতে পারে, +1 হতে পারে। অক্সিজেনের বেলায় কত হতে পারে, -2 হতে পারে। তাহলে সোডিয়ামের তোমার জারণ সংখ্যা হচ্ছে কি +1
আর তোমার অক্সিজেনের জারণ সংখ্যা হবে কি মাইনাস তোমার কি 2 হতে পারে। তাহলে এটা আমরা কি করবো মুখস্থ করে নেব, ঠিক আছে। তো সোডিয়ামের তোমার কি +1 এবং অক্সিজেন হচ্ছে কি -2 শেষ। তারপর এই টপিকটা আমরা কি করবো সুন্দরভাবে আমরা আন্ডারলাইন করে নিই। এতটুকু তোমাকে মুখস্থ করতে হবে যে জারণ সংখ্যা কাকে বলে, সোডিয়ামের জারণ সংখ্যা কত তোমার কি +1। তারপর এখানে এতটুকু মুখস্থ করবা যে তোমার কি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, ঠিক আছে। তারপর এখান থেকে তোমার হচ্ছে কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই পয়েন্টটা সুন্দরভাবে তুমি কি করবা রিডিং দিয়ে দিবা। এটা নিজ দায়িত্বে তুমি রিডিং দিলে হয়ে যাবে, এখান থেকে বই থেকে আর কিছু পড়তে হবে না। তারপর এখানে চলে আসো, এখান থেকে এতটুকু জানবা যে হাইড্রোজেনের তোমার ধাতব যৌগের ক্ষেত্রে এর তোমার কি 1 সেটা সবল ধাতব হাইড্রেট ক্ষেত্রে, আর যদি হাইড্রোজেনের অধাতব যদি হয় তাহলে প্লাস হবে, ঠিক আছে না। ধাতবের ক্ষেত্রে তোমার কি জারণ সংখ্যা হচ্ছে -1 আর অধাতব যৌগের ক্ষেত্রে তোমার কি জারণ সংখ্যা হবে +1। অক্সিজেনের বেলায় তোমার কি যদি পার অক্সাইড হয় তাহলে -1, আর যদি বলা হয় তোমার কি সাধারণ অক্সিজেনের বেলায় তোমার কি -2 হবে, এবং সুপার অক্সাইড যদি হয় তাহলে হবে 1/2, অর্থাৎ তোমার 1/2 -1/2 হবে। তো এইটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম সুন্দরভাবে এমসিকিউর জন্য আমরা কভার করে নেব, এবং যখন আমরা ম্যাথের সলিউশন যাব তখন সুন্দরভাবে ওখানে আমরা সুন্দরভাবে পড়েই নেব। ফ্লোরিনের যৌগের বেলায় তোমার কি জারণ সংখ্যা হতে পারে কত হতে পারে -1 হতে পারে। এখান থেকে এতটুকু এই কয়টা পয়েন্ট আমরা মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে না। এগুলো হচ্ছে কি রিভিশনের মধ্যে রাখবা, বিশেষ ক্ষেত্রে তোমার কি মেইনলি তোমার মেইন পরীক্ষার জন্য এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমি দাঁড়িয়ে দিচ্ছি, সুন্দরভাবে এইগুলো তুমি সুন্দরভাবে কভার করে নিবা, ঠিক আছে। এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এগুলো কী করবো, এগুলো সুন্দরভাবে আমরা ঢাকায় নেবো ভাইয়ের সঙ্গে এবং মুখস্থ করে নেবো, এগুলো অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এগুলো কী করবো একদম সুন্দরভাবে একদম মনোযোগ সহকারে আমরা এগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে নেবো, ঠিক আছে। তারপর চলে আসো, আমরা এই টপিকটা এখন আর পড়বো না, এই টপিকটা আমরা স্কিপ করবো, ঠিক আছে না। অর্থাৎ তোমার এগুলো আমরা জাস্ট রিডিং দিয়ে দেবো, এগুলো আমরা জানি, এগুলো কিছু পড়তে হবে না, ঠিক আছে। এখান থেকে এতটুকু জেনে নিবা যে তোমার H2SO4 সালফারিক অ্যাসিডে তোমার সালফারের জারণ সংখ্যা কত হতে পারে +6 হতে পারে। তারপর হাইড্রোজেন সালফার যৌগে তোমার সালফারের সর্বনিম্ন জারণ সংখ্যা কত হতে পারে -2 হতে পারে। এটা এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা একদম মুখস্থ করে নিবা। যখন আমি ম্যাথে তোমার সলিউশন করে দেবো যে তোমার জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তখন ওখানে দেখে দেবো। আপাতত এগুলো তুমি আন্ডারলাইন করে নাও যে এইটা তোমার জারণ সংখ্যা হচ্ছে প্লাসটা তোমার কি HClO4 এই যৌগের ক্লোরিনের সর্বোচ্চ জারণ সংখ্যা +7, এবং হাইড্রোক্লোরিকের তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের যৌগের ক্লোরিনের সর্বনিম্ন জারণ সংখ্যা হচ্ছে -1। তারপর তো উল্লেখ্য যে ক্লোরিনের জারণ সংখ্যা পরিবর্তনশীল, তবে ফ্লোরিনের জারণ সংখ্যা স্থির থাকে -1 থাকে, ঠিক আছে। তারপর এগুলো সুন্দরভাবে তুমি কি দিবা রিডিং দিয়ে দিবা। যেগুলো দেখা দিচ্ছে ওগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, বেসিক্যালি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, তোমাদের মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো কভার করে নেব। এই যে তোমার কি কারো অ্যাসিড বা পার অক্সো সালফিউরিক অ্যাসিড এই সংখ্যাটা মুক্ত করে নিবা। যে আমরা বেসিক্যালি তোমার কি জানি যে তোমার কি H2SO3 কে বলা হয় সালফিউরাস, আর বলা হয় যে H2SO4 কে বলা হয় তোমার কি সালফিউরিক, আর H2SO5 কে বলা হয় তোমার কি পার অক্সো সালফিউরিক অ্যাসিড বলা হয়। তো এই তিনটা পয়েন্ট আমরা সুন্দরভাবে কনফিউশনের মধ্যে রাখবো না, সুন্দরভাবে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে। এটা মেনলি তোমার কি 4 হবে। তারপর এগুলো আমরা কিছু পড়বো না, এখান থেকে এতটুকু পড়তে পারো যে H2SO5 অণুতে তোমার সালফারের তোমার কি প্রকৃত জারণ সংখ্যা হবে +6। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য আমরা কি করবো পড়ে নেবো, 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তারপর এখান থেকে এতটুকু মুখস্থ পড়তে পারো যে Na2H2O3 অণুতে সালফারের জারণ সংখ্যা হবে +2 হতে হওয়া উচিত, ঠিক আছে না, কিন্তু পরিবর্তিত হয় নর্মালিভাবে এইটাই থাকে, কিন্তু তোমার কি তোমার পরিবর্তিত হয় তোমার কি -2 এর পরিবর্তে +6 চলে আসে। তো এটা মুখস্থ করবা, ওটা মুখস্থ করবা। যদি বলে যে পরিবর্তিত অবস্থায় এই তোমার সেই যৌগটা তোমার সালফারের তোমার কি জারণ সংখ্যা কত হতে পারে +6, আর যদি বলে যে পরিবর্তিত অবস্থা যদি কোনো কথাই উল্লেখ না থাকে তাহলে +2 দেখাবা, ঠিক আছে। এখান থেকে আমরা এতটুকু পড়লাম। তারপর তোমার কিছু কিছু পরিবর্তিত হয়। তো যখন আমি তোমাদের নোট দিয়ে দেবো, একটা পার্সোনাল নোট দিয়ে দেবো, ওই নোটের মধ্যে তোমার কি এই জারণ সংখ্যাগুলো তোমার কি থাকবে, জারণ সংখ্যাগুলো আমি সুন্দরভাবে তোমাদের নোটে দিয়ে দেবো, ওখান থেকে মুক্ত করা হয়ে যাবে। জাস্ট এই পয়েন্টগুলো তুমি সুন্দরভাবে কী করবা নিজ দায়িত্বে তুমি রিডিং দিয়ে দিবা। যতটুকু কথা বলতেছি ততটুকু শোনো, দেখবা তোমার হয়ে গেছে। এই যে পার ক্রোমিক অ্যাসিড অর্থাৎ পার ক্রোমিক অক্সাইডের সংকেতটা কী হতে পারে এটা সুন্দরভাবে আমরা কী করবো মুখস্থ করে নেবো, ঠিক আছে না। যেখানে CrO5 এর অণুতে প্রকৃতপক্ষে ক্রোমিয়ের জারণ সংখ্যা +6 হতে পারে। এটাও এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর Fe3O4 এর তোমার আয়রনের জারণ সংখ্যা হবে কি +8/3 হতে পারে, এটাও মুখস্থ করে নিবা, এটাও ইম্পর্টেন্ট। তারপর তোমার কি FeO এর বেলায় F এর জারণ সংখ্যা +2 হতে পারে, এবং Fe2O3 এর বেলায় তোমার কি জারণ সংখ্যা +3 হতে পারে। তো +2 হতে পারে +3 হতে পারে, এগুলো এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কভার করে নিবা, ঠিক আছে। তারপর এগুলো আমরা পড়বো না, এগুলো SW তোমার দিলাম, আর যখন আমি তোমাদের ম্যাথ ক্লাসে সলিউশন করে দেবো তখন ওখান থেকে পড়লে হয়ে যাবে। এখান থেকে আমরা নর্মালভাবে এগুলো পড়বো না, আমরা সুন্দরভাবে বেসিকটা সুন্দরভাবে কভার করে নেব। এখান থেকে এমসিকিউর জন্য সিকিউর জন্য বইটা জাস্ট খালি তোমরা দাগায় নাও, দেন আর কিছু পড়তে হবে না। তারপর আমি ম্যাথ ক্লাসে সব কিছু দায়িত্ব দেওয়ার দায়িত্ব আমার।
তাই এখান থেকে আমরা এই এখন রিডাক্সের বিক্রিয়া চলে আসলাম, যে তোমার রিডাক্স মানে কি জারক এবং বিজারক শনাক্তকরণ বিক্রিয়া। তো এখান থেকে আমরা কিছু পড়বো না, প্রথম পেজটা সুন্দরভাবে তুমি কি দিবা, নিজ দায়িত্বে তুমি সুন্দরভাবে রিডিং দিবা, ঠিক আছে, রিডিং দিলেই তোমার কাজ শেষ। তারপর নেক্সট পেজে তোমার এতটুকু মুখস্থ করতে হবে যে বিজারক কি, অর্থাৎ বিজারক বিজারণ ঘটায়, একাধিক ইলেকট্রন তোমার কি একাধিক ইলেকট্রন হারায়, নিজে জারণ প্রক্রিয়া সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট অক্সিডেশন নাম্বার এবং জারণ সংখ্যা বৃদ্ধি পায়। অপরদিকে তোমার কি জারকের কি হয়, বিজারণ ঘটে, এক বা একাধিক ইলেকট্রন তোমার কি লাভ করে, নিজেই বিজারণ হয় এবং অক্সিজেন নাম্বার কি পায়, হ্রাস পায়। তা এটা তোমার মেইন পরীক্ষার জন্য ওভারঅল মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তারপর তোমার থেকে অনেক ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, 100% দিয়ে দিলাম। তো সুন্দরভাবে এই টপিকটা আমরা সুন্দরভাবে রিভিশনের মধ্যে রাখবো, ঠিক আছে না, যতটুকু দেখা দিচ্ছি ততটুকু পড়ো ভাইয়া, পুরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে না। অর্থাৎ ওভারঅল এগুলাই চলে আসে। তো এগুলো আমরা কি করবো, একদম মুখস্থ করে নেবো এবং তন্ত্রটা মুখস্থ করতে হবে আমাদের, ঠিক আছে না। এগুলো সুন্দরভাবে আমরা মুখস্থ করে নেবো, আন্ডারলাইন করে নেবো, ঠিক আছে। তারপর নেক্সট টপিকে আমরা চলে যাই। নেক্সট টপিক এখানে কি বলছে, জেনে নাও, যেহেতু বলছে আমাদের পড়তে হবে যে জারণ সংখ্যা ও একই পদার্থের জারণ সংখ্যা বিজারক গ্রুপে আচরণ। তো আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নেবো। চলো পড়ি। যেসব মৌলের পরমাণু একাধিক জারণ সংখ্যা থাকে, এদের যৌগগুলো অবস্থান ভেদে জারক ও বিজারক উভয় রূপে আচরণ করতে পারে, তখন তাদের জারণ সংখ্যা পরিবর্তন ঘটে। ভালো কথা, মৌলটি সর্বনিম্ন জারণ সংখ্যা যৌগ কেবল বিজারক গ্রুপে ক্রিয়া করে, বিক্রিয়া শেষে নিজে জারিত হয়, কেন্দ্রীয় পরমাণুতে জারণ সংখ্যা বৃদ্ধি করে। রিডিং দিবা। 2 নম্বর পয়েন্টে বলছে মৌলটি সর্বোচ্চ জারণ সংখ্যা যৌগ কেবল জারক গ্রুপে ক্রিয়া করে, বিক্রিয়া শেষে নিজে বিজারিত হয়, কেন্দ্রে পরমাণু জারণ সংখ্যা হ্রাস পায়। তাহলে এটা আমরা কি দেবো, রিডিং দিয়ে দেবো। অর্থাৎ হাইড্রোজেন সালফেট এর বিজারক, অর্থাৎ তোমার কি বলছে যে H2SO4 এর হলো জারক, কিন্তু তোমার কি সালফার ডাইঅক্সাইড এর অবস্থান ভেদে জারক এবং বিজারক হিসেবে ক্রিয়া করতে পারে। তাহলে এই পয়েন্টটা তোমরা কি করবা, সুন্দরভাবে তোমার এমসিকিউর জন্য মনে রাখবা, ঠিক আছে। তারপর নেক্সট পেজে কি বলছে দেখো, নেক্সট পেজে কি বলছে, নেক্সট পেজে আমরা তোমার এটা পড়বা যে FeO অর্থাৎ ফেরাস অক্সাইড অবস্থান ভেদে জারক হিসেবে ক্রিয়া করতে পারে, বিজারক হিসেবে ক্রিয়া করতে পারে। এটাও তোমার একদম কি করতে হবে, টনটনা মুখস্থ করতে হবে, টিটিএম মুখস্থ করতে হবে, একদম ভেরি ইম্পর্টেন্ট তোমার কি এক্সামের জন্য। তারপর চলে আসো জারণ সংখ্যা ও বিশেষ রিডক্স বিক্রিয়া। আমরা পড়বো না, আমরা এখান থেকে তোমার জাস্ট খালি সিকিউতে তোমার সেই সিকিউতে তোমার ক নাম্বার চলে আসতে পারে, কোনগুলো ক নাম্বার চলে আসতে পারে, ভাইয়া সুন্দরভাবে দেখা দিচ্ছে যে রিডক্স বিক্রিয়ায় কোনো, অর্থাৎ যে রিডক্স বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পদার্থের অনুস্থিত কোনো মৌলের পরমাণু জারিত হয় এবং একই সাথে একই অণুতে অপর মৌলের পরমাণু বিজারিত হয়, তখন সেই রিডক্স বিক্রিয়াকে শতজন বিক্রিয়া বলে। এটা তোমার সিকিউর জন্য একদম ইম্পর্টেন্ট। সিকিউর জন্য সুন্দরভাবে কী করবা, সুন্দরভাবে পড়ে নিবা, এই পয়েন্টটা সুন্দরভাবে তোমাদের পড়তে হবে। তো সুন্দরভাবে ভাইয়া পড়া সুন্দরভাবে আমরা সুন্দরভাবে পড়ে নেবো, ঠিক আছে। তারপর এই যে তোমার উদাহরণটা একদম মাস্ট তোমাকে পড়তে হবে, মাস্টটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল, ঠিক আছে না, 24-25 সালে চলে এসেছিলো। তো সুন্দরভাবে আমরা কী করবো, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা সুন্দরভাবে এক্সাম্পলটা সুন্দরভাবে মনে রাখবো, এক্সাম্পলটা তুমি মনে রাখবা, ঠিক আছে। এখানে তাপ উৎপাদন হতে পারে বিক্রিয়ার ক্ষেত্রে। তারপর তোমার এই এক্সাম্পলটাও মনে রাখবা, এই এক্সাম্পলটা একদম 10 স্টার ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে। এটা মেনলি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তারপর অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে, সিকিউর জন্য তোমার কি কয়েকজন ইম্পর্টেন্ট পড়তে হবে, যে রিডক্স বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের অনুস্থিত নির্দিষ্ট মৌলের কিছু পরমাণু জারিত হয়, উচ্চ জারণ সংখ্যা এবং অবশিষ্ট পরমাণু বিজারিত হয়, নিম্ন জারণ সংখ্যা যুক্ত ভিন্ন উৎপাদে পরিণত হয়, সেই রিডক্স বিক্রিয়াকে অসামঞ্জস্যতা বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া বলে। তাহলে এটা মুখস্থ করবো, অর্থাৎ টনটনা মুখস্থ করতে হবে তোমার, ঠিক আছে। আমরা এগুলো কি করবো, একদম টনটনা আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে না। এগুলো তোমাদের জন্য একদম ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, এখানে বলছে তোমার কি এখানে এই বিক্রিয়াটা সুন্দরভাবে মুখস্থ করবা, 5 স্টার ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার এমসিকিউর জন্য বলে দেবে, বিক্রিয়া উঠাই দিয়ে এমনভাবে বলে দেয় যে এটা কোন ধরনের বিক্রিয়া হতে পারে, অসামঞ্জস্য বিক্রিয়া হতে পারে, না তোমার কি শত জারণ বিক্রিয়া হতে পারে। তারপর নেক্সটে কি বলছে, সামঞ্জস্যতা বিক্রিয়া, এটাও সিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট, সিকিউতে ক নাম্বার জন্য ইম্পর্টেন্ট পড়তে হবে, যে রিডক্স বিক্রিয়া দুই বিক্রিয়ক পদার্থের অণুর মধ্যে থাকা ভিন্ন জারণ অবস্থা অর্থাৎ একটি নির্দিষ্ট মৌলের এমন একটি উৎপাদন হয় যার মধ্যে একটি বিক্রিয়কের ওই নির্দিষ্ট মৌলটি রিডক্স বিক্রিয়ার ফলে মধ্যবর্তী কোনো একটি জারণ অবস্থা লাভ করে, সেই তোমার রিডক্স বিক্রিয়া সামঞ্জস্যতা বিক্রিয়া বলে। আর সামঞ্জস্যতা বিক্রিয়া হলো অসামঞ্জস্যতা বিক্রিয়ার বিপরীত। তাহলে পুরাটাই আমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে, পুরাটাই তোমার শর্ট কোশ্চেনের জন্য, তারপর অফার তোমার থেকে মেইন পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। পুরোটাই আমরা কি করবো, একদম তুমি হাইলাইটার দিয়ে তুমি দাগাই নিবা। এমন করিও না যে আমি লাল কলম দিয়ে দাগাই নিলাম পরবর্তীতে দাগাই নিব, অলসতা
নিজের কাছ থেকে একদম টাটা বাই বাই করে দাও এবং পরিশ্রমী হও, ঠিক আছে। অর্থাৎ পরিশ্রম না করলে তুমি সফল হতে পারবে না এবং নিজে তুমি স্বপ্ন পূরণ করতে পারবে না। তো এগুলো তোমার সিকিউ এমসিকিউর জন্য সুন্দরভাবে আমরা পড়ে নেব, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, বিরঞ্জন বিক্রিয়া বলছে। বিরঞ্জন বিক্রিয়াটা আমাদের কি করতে হবে, পড়তে হবে যে সব তোমার বিজারক এবং জারণ বিজন বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ প্রাণীর রঙিন পদার্থকে বিবর্ণ করে তাদেরকে বলা হয় বিরঞ্জক পদার্থ বলা হয়, ব্লেসিং এজেন্ট বলা হয়। তো এটা সিকিউর জন্য একদম মাস্ট পড়ে নিতে হবে। অর্থাৎ এই বিক্রিয়াকে বিরঞ্জন বা ব্লিচিং বিক্রিয়া বলা হয় থাকে। পানির উপস্থিতিতে ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, তোমার H2SO2, ঠিক আছে না, বিরঞ্জক রূপে ক্রিয়া করে থাকে। ক্লোরিন সবল বিরঞ্জক হওয়ায় মোটা আঁশ এবং সুতায় তৈরি গেঞ্জি এবং কাপড়ে ব্লিচিং কাজে ক্লোরিন ব্যবহৃত হয়। তাহলে কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা তোমার এমসিকিউর জন্য একদম মাস্ট ইম্পর্টেন্ট। অপরদিকে সালফার ডাইঅক্সাইড এবং H2O2 মৃদু বিজারক হিসেবে কাজ করে। তাহলে তোমার এই দুটা কি বিজারক, মৃদু বিজারক। উল তোমার কি সিল্ক এবং সূক্ষ্ম সুতার বস্তুকেও কাগজে মণ্ডকে বিরঞ্জক কাজে সালফার ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তাহলে এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এগুলো কি করব, টনটনা মুখস্থ করে নেবো। এগুলো হচ্ছে কি টিটিএম করে নেব, ঠিক আছে না, এগুলো টনটনা মুখস্থ করতে হবে ভাইয়া পুরা। তো যতটুকু আমি দেখাই দিলাম, যতটুকু ক্লাসের সব শেষ করে দিলাম, ততটুকুই তোমার মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এগুলো আমরা বিকেলগুলো পড়বো না, অতটুকুই পড়লে হয়ে যাবে। এগুলো সুন্দরভাবে দেখাই নিবা, এগুলো হচ্ছে কি, এগুলো সুন্দরভাবে দেখাই নিলে তোমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো সুন্দরভাবে এগুলো আমরা কি পড়ে, এইগুলো পয়েন্টগুলো আমরা দেখাই নিলে হয়ে যাবে, এগুলো মুখস্থ করে নেব, ঠিক আছে। যে বর্তমানে মহিলাদের বিউটি পার্লারের মাথায় কালো চুলকে সোনালি করার জন্য তোমার H2O2 মিশ্রণ ব্যবহার করা হয়। এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট, 5 স্টার ইম্পর্টেন্ট লিখে দিলাম। তো সুন্দরভাবে ভাইয়ের সাথে পড়ে নাও, বিশ্বাস সহকারে পড়ে নাও, দেখবা যে তুমি মেন এক্সামে ফুটাই দিতে পারতেছো। তো ওভারঅল ভাইয়া পুরা আজকে আমরা এতটুকু শেষ করলাম। হ্যাঁ, তো এই তোমার অধ্যায় নতুন একটা টপিক নিয়ে তোমাদের হাবিব ভাইয়া অতি শীঘ্রই চলে আসতেছে তোমাদের মাঝে। তো সুন্দরভাবে আমরা বইটা আন্ডারলাইন করে দেবো এবং এই ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা পার্সোনাল গ্রুপে অবশ্যই জানিয়ে দিবা যে ভাইয়া এই টপিকে আমাদের সমস্যা আছে, আর একটা ক্লাস দেন, ঠিক আছে। তো তোমাদের ইম্পর্টেন্ট সময় আমাদের এই ক্লাসে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অতি শীঘ্রই আমি নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, নিজে ভালো থাকবো, পরিবারকে ভালো রাখার চেষ্টা করব এবং কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবো না, ঠিক আছে। তো ওভারঅল আজকে টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।